দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষা প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই সিং হেলথ। দর্শক, আমরা জানি যে ক্যান্সারের প্রবণতা বাড়ছে। আমাদের দেশেও আমরা দেখছি আমাদের নিজেদের পরিবারে, পরিচিত মহলে কিংবা আত্মীয় স্বজনের ভেতরে কিন্তু ক্যান্সার রোগী আছে। ক্যান্সার কেন হয় এবং এর সাথে কি কি বিষয় জড়িত সেটি আমাদের যেমন জানা জরুরি, একই সাথে কি করলে আমরা আমাদের পরিবারকে সুরক্ষিত করতে পারি ক্যান্সারের ঝুঁকি থেকে, তাও আমাদের জানা দরকার। আজকে আমরা এ কারণে আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি ক্যান্সার এবং পারিবারিক সুরক্ষা। আমরা আজকে কথা বলবো মূলত ক্যান্সারের জেনেটিক্স বিষয়, অর্থাৎ এমন কি আছে আমাদের শরীরের ভেতরে যা আমাদের ক্যান্সারের প্রতি প্রবণতা বাড়িয়ে দেয়, সে বিষয়টি আজকে আমরা তুলে ধরবো। এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল অনকোলজি, পোস্ট ডক্টরাল ফেলো, প্রেসিশন অনকোলজি, ইউনিভার্সিটি অফ শিকাগো, ইউএসএ। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত, উই আর এক্সট্রিমলি ডিলাইটেড দ্যাট উই হ্যাভ এ ওয়ার্ল্ড রেনাউড cancer specialist from Singapore, Dr. Joan Neu. She is Senior Consultant, National Cancer Center, Singapore. She is Head of Cancer Genetic Services in National Cancer Center, Singapore, and she is Associate Professor, Nanyang Technological University. Dr. Joan Neu, welcome to our program. Thank you very much. Thank you so much. আমরা প্রথমে ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই যে ক্যান্সার আমরা বলছি যে অনেকখানি বাড়ছে, আসলে কতখানি এই সংকটটা বেড়েছে আমাদের দেশে? আপনাদের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, সেখানে কী দেখছেন ক্যান্সারের রোগীদের ব্যাপারে? ঠিকই বলেছেন, আমাদের দেশের যে ক্যান্সারের প্রতিনিয়ত যে ক্যান্সারের সংখ্যা রোগী বাড়ছে, এটা কিন্তু আমরা যখন হসপিটালে বসি রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু দেখি যে প্রচুর ভিড়। আপনারাও এমনিও যারা বাইরে থেকেও দেখছেন দেখবেন যে প্রচুর ক্যান্সার হসপিটালে প্রচুর মানুষের ভিড়। তো এইটার পিছনে আমাদের দেশের যে সঠিক কোনো তথ্য না থাকলেও আমরা যেটা অনুমান করি যে আমাদের দেশে প্রতি বছর 1.5 থেকে প্রায় 2 লক্ষ নতুন ক্যান্সার রোগী আমাদের ক্যান্সার রোগীর পোলে যোগ হচ্ছে। আর একদম যদি প্রিভ্যালেন্স যদি বলি, ক্যান্সারের সংখ্যা যদি বলি, 15 থেকে 17 লক্ষ ক্যান্সার রোগী এই মুহূর্তে আমাদের দেশে আছে। সেই যে বিশাল একটা ক্যান্সার রোগীর সংখ্যা আমাদের দেশে অলরেডি আছে এবং নতুন নতুন করে যোগ হচ্ছে, এটাই কিন্তু আমাদের এই ক্যান্সার রোগীর সংখ্যাটা কিন্তু প্রতিনিয়ত বাড়িয়ে দিচ্ছে। এগুলোর পিছনে যদি আমরা ছোট ছোট যদি অনেকগুলি কারণ আছে, যে কারণগুলি আমরা নিশ্চয়ই আলোচনায় পরবর্তীতে আসবো, কিন্তু আমাদের দৈনন্দিন যে প্র্যাকটিসে, সেই প্র্যাকটিসে আমরা দেখছি যে এই রোগীগুলি কিন্তু প্রতিদিনই তাদের নতুন নতুন উপসর্গ এবং নতুন নতুন ধরনের ক্যান্সার নিয়ে আমাদের ডেইলি প্র্যাকটিসে আর কি আমাদের সাথে আমাদের সামনে আসে, চিকিৎসার জন্য আসে, বিভিন্ন ধরনের সিমটম নিয়ে, কমপ্লেইন নিয়ে, সরকারি বেসরকারি সব জায়গায় বিষয়টি খানিকটা এরকম। ধন্যবাদ ডক্টর রফিকুল ইসলাম। Dr. Joan, we are really grateful that you have given us time. You're visiting here in Bangladesh. You have introduced cancer genetic services in Singapore, which made tremendous change there. And from Bangladesh, when we talk about cancer treatment, when people think about advanced treatment, they also consider Singapore. So what has happened in Singapore? What is the situation regarding cancer prevalence in Singapore, and what are the general strategies for cancer management there? Yeah. So firstly, I just want to say thank you to the organizers, right, for being in Dhaka. This is my second time in Bangladesh, and it's always nice to come and visit. So in regards to cancer in the Singapore context, Singapore has a very rapidly aging population. So as a result of that, 1 in 4 Singaporeans by 2030 will develop cancer. And so while you are correct to say that we have the whole suite of treatment possibilities in terms of cancer treatment, but really no country in the world can afford to continue to treat cancer the way we've been treating cancer. So my own personal interest is in using technologies such as genomic testing in a way that we can actually try and pick up patients earlier, do earlier testing, early detection, those who are highest risk, so that they can then avoid the need for a lot of these very expensive treatments. Whether you are a developed country or a developing country, cancer treatment is very expensive on the patient, on the family, and on the government. So as a result of that, I think, while you're correct to say that we have the possibility of good, immunotherapy and the rest of it, it's really the prevention piece that I think everywhere in the world we need to do better. Thank you, Joan. It's very important information and very important viewpoint that you have shared here. If I translate the gist for the Bengali audience, দর্শক, ডক্টর জোয়ান যেটা বলেছে যে আমরা জানি যে যখনই আমাদের দেশ থেকে ক্যান্সার চিকিৎসার প্রসঙ্গ আসে, উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমাদের দেশ থেকে অনেকেই সিঙ্গাপুরে যায়। আমি প্রশ্নটি সেটাই করেছিলাম যে সেখানে কি সিচুয়েশন। তো জোয়ান যেটি বলেছে যে
এটা ঠিক যে হ্যাঁ সিঙ্গাপুরে বেশ ভালো ব্যবস্থা আছে, কিন্তু আসলে ক্যান্সারের চিকিৎসা সারা পৃথিবীতেই ব্যয়বহুল এবং কোনো দেশই আসলে সক্ষম না যে তার দেশের সকল মানুষকে এখন যেভাবে ক্যান্সার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেভাবে আসলে ট্রিট করতে পারবে। সুতরাং জোয়ান খুব গুরুত্ব দিয়েছে, ডক্টর জোয়ান, যে আমাদের দেশ হোক অথবা অন্য উন্নত দেশ হোক সেখানে ক্যান্সারকে কত তাড়াতাড়ি ধরা যায়, আর্লি ডিটেকশন যেটা, বিশেষ করে ক্যান্সারের যে জেনেটিক্স যেটা আছে, জেনোমিক্স যেটা আছে, যেসব জিনের পরিবর্তনের কারণে ক্যান্সার হয় সেই জিনগুলোকে যদি আগে ধরা যায় তাহলে আমরা আর্লি ডিটেকশন এবং আর্লি ট্রিটমেন্ট যেটা সেটি দিয়ে আমরা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট যেটা আছে ব্যয়বহুল চিকিৎসাগুলোকে এড়াতে পারবো। এবং তার পরামর্শ হচ্ছে সিঙ্গাপুরকেও এটা করতে হবে এবং আমাদের মতো দেশ ভবিষ্যতে যারা ক্যান্সার চিকিৎসায় আগাতে চাচ্ছে তাদেরও কিন্তু একই কাজ করা উচিত। ডক্টর রফিকুল ইসলাম, এই প্রসঙ্গে যদি আসি, ডক্টর জোয়ানজি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে আমাদের দেশে এখনকার ক্যান্সার ট্রিটমেন্টের অবস্থাটা যদি আপনি একটু বিবেচনা করেন এবং তার প্রেক্ষিতে ডক্টর জোয়ান যে মন্তব্যটি করেছে সেটিকে আমাদের দেশে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া দরকার? ঠিকই বলেছেন। আসলে ডক্টর জোয়ান যেটা বলেছেন, পৃথিবীর সব জায়গায় কিন্তু ক্যান্সারের চিকিৎসার ট্রিটমেন্ট প্যাটার্নটা একই রকমভাবে, ইট ডাজন্ট, মানে এটা আসলে মিন করে না যে অতি উন্নত দেশে হচ্ছে চিকিৎসাটা নাকি আমাদের মতন যারা আমরা মধ্য আয়ের দেশ আছে তাদের দেশে হচ্ছে, এটা খুব এটা ম্যাটার করে না, কারণ চিকিৎসা পদ্ধতিটা সব জায়গাতেই খুবই ব্যয়বহুল। তো খুবই কারেক্টলি উনি যেটা বলেছেন যে আমাদের দেশের প্রিভেনশন সেক্টরটাকে অনেক স্ট্রং করতে হবে যাতে আমরা ক্যান্সারটা আর্লি ডিটেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা, আমি দীর্ঘদিন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কাজ করেছি, আউটডোরে কাজ করেছি দীর্ঘদিন ধরে। আমার অভিজ্ঞতা কিন্তু আমাদের এখানে 90% পেশেন্ট আসেই কিন্তু লাস্ট স্টেজে, স্টেজ 4 নিয়ে আসে। কিন্তু এই যে স্টেজ 4 নিয়ে আসা, সেখানে চিকিৎসার ব্যয়টা যেরকম বাড়ছে কিন্তু আউটকামটা কিন্তু সফলতাটা কিন্তু সেরকম আসছে না। তো সো যে মিসিং পিস দ্যাট ওটা হচ্ছে যে আপনার প্রিভেনশন পার্ট। আমরা আমাদের এফোর্টটা যে পয়সাটা যে এফোর্টটা আমরা ট্রিটমেন্টে খরচ করছি তার 3 ভাগের 1 ভাগ যদি আমরা প্রিভেনশনে খরচ করি, আমরা মনে হয় এখন ট্রিটমেন্টের পিছনে যে খরচটা করছি তার থেকে বেশি আউটকাম পাবো যদি আমরা ওই খরচের একটা অংশ, 3 ভাগের 1 ভাগ অংশ যদি আমরা প্রিভেনশনে খরচ করতে পারি। আমরা যে আজকে যে টপিকসে জেনেটিক্সে যে পয়েন্টটা বলছি, আমাদের ওভারঅল একটা আইডিয়া হচ্ছে যে আমাদের পেপার্স বলেন এবং রিসার্চে বলেন যে 18 থেকে 30% লোকের ক্যান্সার মানে আপনার বংশগত কারণে কিংবা পারিবারিক কারণে হচ্ছে। আমরা যদি এই লাইনটাকে, এই গ্রুপটাকে ধরে নিই, আমি ম্যাক্সিমাম ধরে নিই 30 জন, 100 জনের ভিতরে 30 জনকে যদি আমরা আর্লি পিক করতে পারি, তাদেরকে আমরা যদি একটি স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারি, তাদেরকে যদি আমরা আর্লি স্টেজে মানে স্টেজ 1, আমাদের অনেক মানে ম্যাক্সিমাম ক্যান্সার স্টেজ 1-এ কিউরেবল। তো আমি যদি জার্মলাইন মিউটেশনের মাধ্যমে কিংবা জার্মলাইন কিংবা আমাদের যেটা বলি জেনেটিক টেস্টিংয়ের মাধ্যমে ওই গ্রুপ হবে, এই যে 100 জনের ভিতরে 30 জনকে যদি আমরা পিক করে নিয়ে আসতে পারি যে এই মানুষটার কিংবা ওনার ক্যান্সারের সম্ভাবনা আছে, তাকে আমরা একটা মনিটরিং, কন্টিনিউয়াস মনিটরিংয়ের মধ্যে রাখবো, তাহলে কিন্তু আমার খরচ কমে যাচ্ছে, এই মানুষটার জীবনটা বেঁচে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা আসলে উন্নত বিশ্ব কিংবা আমাদের মতন দেশের ব্যাপার না। প্রিভেনশন ক্যান্সারের ক্ষেত্রে 1 নম্বর অপশন এবং আমাদের সেখানেই বেশি ফোকাস করা উচিত। এবং 30%, তার মানে 3 ভাগের 1 ভাগ ক্যান্সার কিন্তু আমরা আর্লি ধরতে পারবো, আর্লি ডিটেক্ট করতে পারবো, আর্লি ট্রিট করতে পারবো। তার মানে হচ্ছে যে এই 3 ভাগের 1 ভাগ মানুষকে কিন্তু আমরা খুব ইজিলি সেভ করে নিয়ে আসতে পারবো। ক্যান্সারের এই ব্যয়বহুল যে যাত্রা কিংবা একটা খারাপ আউটকাম, মানে খুব বেশি দিন কিন্তু আমরা আউটকামটা তো ভালো না অন্যদের তুলনায়। তো এইখানেই মনে হয় আমাদের মেইন ফোকাসটা দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ ডক্টর রফিক। আমার মনে হয় আমরা একটু দর্শকদের সুবিধার্থে একটু বেসিক একটা জায়গায় একটু বিশ্লেষণ করি। দর্শক, আমরা যে ক্যান্সার জেনেটিক্স যে কথাটা ব্যবহার করছি, এটি বিষয়টা খানিকটা এরকম যে আমাদের প্রত্যেকের যে শরীর দেখছেন, আপনার আমার প্রত্যেকের শরীর কিন্তু কোটি কোটি কোষ নিয়ে গঠিত। আপনার চামড়া থেকে যদি একটুখানি তুলে নেন, এখানে আপনি দেখবেন এখানে হাজার হাজার কোষ আছে, লাখ লাখ কোষ আছে। এই প্রত্যেকটা কোষের ভেতরেই কিন্তু আমাদের ডিএনএ আছে এবং সেই ডিএনএর যদি পরিবর্তন হয়, এই যে ডিএনএর মধ্য দিয়ে আমাদের বংশগতি বলি, আমাদের বৈশিষ্ট্য কেমন হবে, রোগ ব্যাধির ঝুঁকি আছে কিনা, এটা কিন্তু সেই ডিএনএর মধ্যেই ইনফরমেশনটা আছে। এটাকে আমরা বলছি আমাদের জেনেটিক্স। তাহলে সেই যে জেনেটিক্স, এটি যদি আমরা আগে থেকে জানতে পারি যে আমার ক্যান্সারের ঝুঁকির জেনেটিক্স আমার আছে কিনা, আমার কোষের ভিতরে ডিএনএর ভিতরে আছে কিনা, তাহলে কিন্তু আমরা আগে থেকেই এ ব্যাপারে সচেতন হতে পারি। সেই প্রেক্ষিতটাই কিন্তু আমরা আজকে তুলে ধরছি এখানে। এবং আমাদের এই আলোচনায় উঠে আসলো যে এটা কিভাবে ধরা যায়, এটা টেকনোলজি কী হবে এবং সেটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব, মানুষের কাছে পৌঁছাবো, সেটি এখানে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সো উইথ দিস, I think Dr. Joan, I have explained what is cancer genetics, and but you have mentioned
the technology that you are working in Singapore or around the world, people are developing new technologies using some trusted and tested technologies before. So how Singapore has picked up this new dimension? Is it doing very well? How did you introduce that in Singapore? What were the struggles when you started it? Sure. And if we want to introduce it in Bangladesh, what will be your suggestion for that? So this is a very long topic, but I'll try and shorten this. It's been a 15-year journey in terms of trying to get people to implement genetic testing for screening. And we're about to get there for Singapore. We're also not fully there yet. It's not reimbursed at the moment. There's no subsidy for the testing, so it's still, you need to pay money for the test, and so that excludes quite a lot of people as long as you have to pay for the test. So we are working very hard with the government to try and see if we can support that without the payment. But coming back to when I first came back from the US to Singapore, I can tell you that it was very difficult initially because there was very low understanding or awareness of firstly what a gene is, how can it be used to help treatment. So there was a lot of misunderstanding. So I can give you an example, the very first public forum that we held in Singapore. And when we talked about people having family history of cancers, so people who may have 3 or 4 people with breast cancers, there were people in the audience who asked the question, is the breast cancer infectious? Am I going to catch it from my family member? And to be honest, Singapore is quite an advanced society. Yeah. So I was genuinely quite surprised that the audience asked that question, because only very few cancers are really due to infectious diseases, right, such as maybe hepatitis B and then liver cancer later on. But majority of cancers are not infectious. You don't get infected by eating with people with cancer. So I was quite surprised. And from that level of understanding, we did a lot of public forums, quite like what you're doing now, educating people about family histories, how genes can be passed down from generation. And these genetic changes do not cause the cancer. They just make you higher risk of developing a cancer because there's a change in the gene. So I want to shorten the answer because I know you have to translate this, but the key thing is it is multi-step. The first is building awareness, teaching the public, teaching the physicians about why genetics is important. If you have a family history of cancer, you should go speak to a doctor to understand if there's anything you can do to understand this. And once we can do the test and we find out why, people can then have early detection because you need more screening than people without the genetic condition. So these are some of the, I guess, the earliest first steps. There were many other steps, but the first step is to make sure people understand. I think the one thing that is bad is if doctors just test without properly explaining it to people, then I think you get into a lot of trouble. When people do not know why they test it, what is it useful for, I think that becomes very difficult. So I think what you're doing here in this program, from what I understand about providing education, and I understood some of what you were saying, is very, very important so that there's a trusted avenue where people can get the facts. And then from there you build. I think just be patient and it will happen, Thank you, Joan. Thanks so much. Dr. Rafiqul Islam, আপনি একটু ডক্টর জোয়ান যেটা বলেছে খানিকটা ওটা কিছুটা ধরিয়ে দিয়ে যদি এই প্রেক্ষিতে বলেন যে আমাদের দেশে যদি আমরা এই যে ধরনের বিভ্রান্তি আছে যেটা সেটাও যেমন আমাদেরকে কমাতে হবে এবং একই সাথে আমাদের এই যে নতুন যে কনসেপ্ট যেটা এই যে জেনেটিক কাউন্সেলিং এর প্রসঙ্গ আসলো, জেনেটিক টেস্টগুলো কখন দরকার, কেন করতে হবে, এই জিনিসগুলো বোঝানো তো একটা বিরাট কাজ। সেখানে আমাদের কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আমাদের দেশের কনটেক্সটে ডক্টর জোন যেটা বললেন সেটা কিন্তু আমাদের দেশের কনটেক্সটে এটাই পারফেক্ট, যে আপনি যখন একটা নতুন কোনো জিনিস মানুষের মধ্যে আনবেন তখন দুটো জিনিস সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে দাঁড়ায়। একটা হচ্ছে অর্থনৈতিক দিক, আরেকটা হচ্ছে ভয়। ধরেন একটা মানুষ সে জানলো যে তার জেনেটিক্সে এই প্রবলেমটা আছে, সে ধরেন আগামী 70 বছর বেঁচে থাকবে, তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করবে যে 70 বছর যদি আমার এই জিনটা মিউটেশন থাকে, মানে পরিবর্তিত থাকে, তাহলে কি আমার ক্যান্সার হবে? নো, প্রফেসর যেটা বললেন যে ওনার এটা থাকা মানে কিন্তু ক্যান্সার হবে তা না, বরঞ্চ উনি এটা থেকে সুরক্ষা থাকতে পারলেন, উনি আর্লি একটা স্ক্রিনিং মনিটরিংয়ের মধ্যে থাকলেন। তো এই যে জিনিসগুলো, এই পুরো জিনিসটা কিন্তু উনি ওনার যে ব্যাখ্যাটাই দিলেন যে এডুকেটেড করা, মানে মানুষকে শিক্ষিত করা, জিনিসটাকে জানা, ডিসেমিনেট করা নলেজটাকে, যে আপনার এই জিনিসগুলি অপশন আছে,
আপনার এই ঝুঁকিগুলি আছে, আপনার এইটা করণীয় আছে। এখানে ভয় পাওয়ার কিংবা কুসংস্কার, আমরা যেটাকে মিথ বলি, যে সেই মিথটা কাজ করার যে অংশ, এখনো অনেক মানুষ, যেমন আমরা যখন গ্রামে কাজ করেছি আমরা দেখেছি একজন রোগী, যেমন ধরেন ব্রেস্ট ক্যান্সার সাধারণত মহিলাদেরই হয়, উনি কিন্তু ওই মহিলা ব্রেস্ট ক্যান্সার রোগীটা কিন্তু একজন মহিলা ডাক্তার সিক করছেন, মানে উনি কিন্তু যখন সেবাও চাচ্ছেন তখনও কিন্তু একজন তার জেন্ডার বায়াসনেসের ইস্যুটা কিন্তু সামনে নিয়ে আসছেন। কিন্তু এই সামাজিকতার বাস্তবতা, আমি এটা বলতে চাই, আমাকে কনটেক্সট অনুযায়ী আমার যে কালচার আছে সেই কালচারকে কিভাবে অ্যাডপ্ট করে নিয়ে আমার এই ডিসেমিনেশন কিংবা আমার শিক্ষিত করে তোলা, মানুষকে জানানো জিনিসটা, সেই জিনিসটা করতে হবে। কারণ স্বভাবতই সিঙ্গাপুরের যারা শিক্ষিত মানুষ, উনি যেটা বললেন যে সিঙ্গাপুরের মানুষের ভিতরে এই মিথটা আছে যে ক্যান্সার ইনফেকশাস কিনা, মানে একজন থেকে আরেকজন ছড়ায় কিনা, ছোঁয়ার মাধ্যমে, ছোঁয়াচে কিনা। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশের মধ্যেও আছে। তো শিক্ষা জিনিসটা কিন্তু যদি সুশিক্ষা হয় এবং প্রয়োজনীয় যেটা সেই শিক্ষাটা, তাহলে কিন্তু আমরা এই ইফেক্টটা পাবো। তা আমাদের দেশের কনটেক্সট অনুযায়ী কালচারালি, মানে আমার সংস্কার যেটা বলে, আমার সামাজিক কনটেক্সট যেটা বলে, সেই কনটেক্সট অনুযায়ী যদি আমরা আমাদের মানুষগুলোকে যদি শিক্ষিত করে তুলতে পারি এবং এই জিনিসটাকে বুঝাতে পারি যে আপনার ক্যান্সার হলে যদি আপনি এই জেনেটিক কাউন্সেলিং কিংবা জেনেটিক জিনিসগুলো আপনি জানেন, আপনার 30% সম্ভাবনা থাকবে থিওরিটিক্যালি যে আপনার ক্যান্সারটা আপনি আগেই ধরতে পারবেন, আপনাকে ক্যান্সারের সাফারিংস হতে হবে না। ইভেন শুধু আপনি না, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার বাচ্চারা, সো আপনি মানে হচ্ছে আপনার আশেপাশে যারা আছে তারা সবাই। তো আপনি যদি জিনিসটা জানেন, তাহলে আপনি এতগুলি মানুষকে, আপনার পরিবারের এত প্রিয় মানুষগুলিকে কিন্তু আপনি নিরাপদে রাখতে পারছেন, যেটা আজকে আমরা পারিবারিক সুরক্ষা বলছি, সেই জিনিসটাই। তো সেইখানে আমাদের এডুকেশন সিস্টেমটা, যেটা বলছিলেন যে সবাইকে এডুকেটেড করা প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, প্রথম একটা জিনিস, ফার্স্ট স্টেপকে ভেন্টিলেট করাটাই আমাদের বড় চ্যালেঞ্জ। মানুষের ভয়টাকে জয় করতে হবে এবং বলতে হবে যে না, এটা আসলে ভয়ের কিছু না, কিংবা সেরকম অর্থনৈতিক কোনো চাপও নাই। কারণ একটা আমি জানলাম তার মানে আমাকে কিন্তু টাকা দিতে হবে, ব্যাপারটা তা না। I can help to others, right? Can I jump in here? I maybe get it, but I heard the word culture a few times. Yes. So I just share, so the Chinese culture, for example, we like luck a lot, right? The idea of concept of fortune or luck. Yes. So what happened is that in Singapore, there's an idea, at least from the general public, that cancer is caused by bad luck. Okay? If people think that cancer is caused by bad luck, luck is not something you can do anything about. It makes you powerless, right? Whereas the truth is that it is not caused by bad luck, right? Cancer is caused by simply a few things. One, age. As we get older, cancer is more likely because we're aging. So that's why people above 50 are more higher risk of getting the breast and the colorectal cancer. And then the second thing is family history, genetics, as we've just talked about. Other things like environmental factors, lifestyle, smoking, exercise, diet, these are all contributors to your cancer risk. So I think one of the key things we did was a lot of education to remove the idea of that it's bad luck. One of our slogans in our team is that knowledge is power. Yes. Right? So if you have knowledge, you can tackle something as complex as cancer, because you can stop smoking, you can, run, you can eat better, you can understand what's going on. If you are someone with a very strong family history of cancer, you can do something about it. It is not something you don't have to say, this is just bad luck in my family. This is something that around the world, people understand the genetics. They just have earlier screening than other people, slightly more often, slightly earlier, and they're fine, right? They carry on with their lives and the rest of it. So I think the idea of changing culture, understanding of the cancer. I don't know whether this idea of luck is in Bengali culture. It's also quite prevalent here. Yeah, but this is very important. Yes, এটা কিন্তু খুবই আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু মানুষ মনে করে যে it's a curse. It's an অভিশাপ। ভাগ্যে আছে বলে হয়েছে। হ্যাঁ, ভাগ্যে হয়েছে। So it's not right. It's not. It's not. It really is just a matter of our aging bodies, right? And we can do something about it. Exactly.
থ্যাংক ইউ সো মাচ জোয়ান। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি একটু হাইলাইট করতে চাই ডক্টর জোয়ানের বক্তব্য থেকে। বলেছে যে ক্যান্সারকে যে আমরা অনেক সময় বলি যে ভাগ্যে আছে বলে বা আমার উপরে একটা অভিশাপ পড়েছে বলে হয়তো আমাদের কারো ক্যান্সার হলো, আসলে বিষয়টা সেরকম না। আমরা যে জন্ম নিয়েছি, বেড়ে উঠছি, তার প্রক্রিয়ার মধ্যেই কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকিটা রয়ে গেছে। কারণ আমরা যখনই বড় হই আমাদের কোষের একটা থেকে দুইটা হয়, চারটা হয়, এ বিষয়ে বাড়ছে। যখন একটা জিনিস কপি করতে থাকেন তখন ওই কপির ভেতরে কিন্তু একটা জায়গায় এই কাগজটা যদি আমি কপি করি কোনো এক জায়গায় কিন্তু একটু মুচড়ে যেতে পারে এবং তখনই হয়তো এখানকার তথ্যটা একটুখানি যেটা লেখা ছিল আমি হয়তো পড়তে পারছি না ঠিকমতো। তাহলে এই যে বিষয়গুলো এরকমই আমাদের শরীরের ভেতরে, জিনের ভেতরে যে তথ্যগুলো আছে তার যে একটু ভুলভ্রান্তি হতে পারে, তার কারণে কিন্তু আমাদের যে কারো ক্যান্সার হতে পারে। এই বিষয়টি মাথায় রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ডক্টর জন বলেছে যে এর মানে এই না যে আমরা পাওয়ারলেস, উই হ্যাভ পাওয়ার, উই ক্যান ডু সামথিং। আমরা আমাদের শারীরিক যে এক্সারসাইজ আছে সেটা বাড়াতে পারি, ধূমপান না করা এবং আমাদের খাবার যেটা আছে সেটার ব্যাপারে সচেতন হওয়া, এগুলো কিন্তু আমাদেরকে এবং আমাদের পরিবারকে ক্যান্সারের ঝুঁকি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। Dr. Joan, I want to extend a bit about what you have said. So regarding awareness and counseling people, and if we want to make people aware about the genetic risk and what they can do, how to proceed with the genetic counseling in Bangladesh if we want to start here? In terms of the workforce? Yeah, workforce, and also like how to include the clinical communities and reach the general people there. I think you have to take a multi-step. It was we to be honest, no one gave us a roadmap about how to do it. Also in Singapore, we had to basically just start from scratch and wherever there's a need. So, for example, a few things is educating the doctors. I found to be more important than educating the patients, because sometimes now these days patients, they have the internet, they can get the information very quickly. But doctors' clinical practice is sometimes quite set in their ways. So one of the things we did a lot was to go to all the young residents in the hospitals. I gave a lot of talks to the young breast surgeons, young gynae surgeons about why genetics is important. Educating them, I think, was definitely one important first step. In terms of training genetic counselors, to be honest, I'm here on a conference, a biotechnology conference in Dhaka, and I saw so many bright life science undergraduates. Yes. So these you already have a very good basis. You have a lot of classes in biotechnology and genetic engineering. That's true. So your life science graduates are already very informed about the genetics. Yeah. They just need to have further training. Usually in other countries, this is a master's program of about 2 years of genetic counseling, where they learn how to then take what they already know and explain that to a patient, to be able to go through with a patient when they come in for testing, what it means to have the test, and after the test, what it means to how to look after and how to get your family members to come in. So this is a separate field. It's like how we have physiotherapy, dietitians, other kind of healthcare providers. Genetic counselors are a separate group of people. It can be done by doctors, but to be honest, if you ask any doctor, they have such a busy clinic. They are not going to spend really the time to do it. And you also don't really want your doctor to be spending the time doing just that. Yeah. So there's this other class of genetic counselors. I think in Bangladesh and in here, I see so many good, already grounded in genetics, because you do so much agriculture genetics. Yes, yeah. They know that already. So a small group of them, if they can get the training to be genetic counselors, I think it will help the thing a lot. But the problem is that the hospital leaders must then be prepared to hire these people. So that is a big problem, not only here, but even in Singapore and even in the US, to get it recognized by the hospital folks. That is important. So I think the way to think about it is, how did physiotherapy become part and parcel of healthcare? We need to think about the same thing for genetic counselors. Yeah. Thank you so much, Joan. I think that this will definitely help the perspective change in Bangladesh among the clinicians, hospital leaderships and other policymakers. Dr. Rafiqul Islam, এই প্রসঙ্গে যদি একটুখানি দেখি যে বাংলাদেশের আপনারা যারা ক্লিনিশিয়ান হিসেবে আছেন, ডক্টর জোয়ান কিন্তু বলেছে যে আমাদের ডাক্তারদেরই কিন্তু এখানে একটা বিরাট রোল আছে এই জায়গাটায়।
জেনেটিক কাউন্সিলিংয়ের জায়গাটায় একটা নতুন ওয়ার্কফোর্স তৈরি করা, রোগীদেরকে সচেতন করার ক্ষেত্রে আপনার কি মনে হয় আমাদের দেশে যারা অনকোলজি প্র্যাকটিস করছেন তারা কি প্রস্তুত জেনেটিক কাউন্সিলিংয়ের জায়গাটাকে একটা নতুন ডোমেইন হিসেবে ক্রিয়েট করার ক্ষেত্রে তাদের অবস্থান কি? অফকোর্স আপনার কথাটা ঠিকই আছে। আমাদের যারা অনকোলজিস্ট কিংবা ক্যান্সার নিয়ে যারা আমরা কাজ করছি তাদের কিন্তু এই জেনেটিক পার্টটা তাদের সিস্টেমের মধ্যে আছে। কারণ ক্যান্সারের বললাম যে 1/3 তো জেনেটিক্স দিয়ে আসছে। একজন যখন অনকোলজিস্ট সে গ্রাজুয়েশন করছে কিংবা পোস্ট ডক্টরেট করছে, পোস্ট গ্রাজুয়েশন করছে ক্যান্সারের উপরে, তার শিক্ষা সিস্টেমের ভিতরে জেনেটিক পার্টটা আছে। বাট নেক্সট পার্ট যেটা হচ্ছে যে যখন সে প্র্যাকটিসে যাচ্ছে, তো প্র্যাকটিস যখন যাচ্ছে তখন তার এই যে উইন্ডোটা, সার্ভিস দেওয়ার উইন্ডোটা কিন্তু অনেক কমে যাচ্ছে বিকজ অফ আপনার পেশেন্টের কিউ এত লং থাকছে। একটা জেনেটিক কাউন্সিলিং একটা মানুষকে আপনি বুঝাবেন, বলবেন তার চিকিৎসা পুরো জিনিসটা তাকে বলবেন কিভাবে, এটা যে মিনিমাম 8 থেকে 10 মিনিট সময় লাগে মিনিমাম, সাধারণত 30 মিনিট 30 মিনিট লাগে। হ্যাঁ, আমি বলছি মিনিমাম যে আপনার এই প্রবলেমটুকু আছে, এখান থেকে এটা করতে হবে, এটা করতে হবে, ইট উইল টেক্স মিনিমাম 8 to 10 মিনিটস। কিন্তু আমার অভিজ্ঞতা, আমি এখানে তো অনেক দিন ধরে কাজ করছিলাম, আমার অভিজ্ঞতায় 8 থেকে 10 মিনিট সময় দেওয়ার মতন একজন রোগীকে আমাদের পসিবল না। কারণ তাহলে হবে কি, আমাদের ক্যান্সার হসপিটালের কথা বলছি, জাতীয় ক্যান্সার গবেষণা যে হসপিটালটা আছে, এখানে ধরেন যে বাংলাদেশের দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন এবং একজন ডাক্তারের মানে প্রাথমিকভাবে দেখা পেতেই তাকে 2-3 দিন অপেক্ষা করতে হচ্ছে। তা আমরা যদি একটা পেশেন্টকে 10 মিনিট করে সময় দিতে যাই, আমরা আসলে একজন মানুষের পক্ষে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত একজন মানুষের পক্ষে 30 থেকে 40 জনের বেশি রোগী দেখা সম্ভব না। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্রায় 150 থেকে 200 জন রোগী দেখতে হয়। আমার কাছে মনে হয় যে প্রফেসর যেটা বলেছেন, জন যেটা বলেছেন, যে আলাদা ওয়ার্কফোর্স যাদের কাজই হবে এই জিনিসটা, কারণ ইটস এ পার্ট অফ প্রিভেনশন, এটা হচ্ছে প্রিভেনশনের পার্ট। সো তাদের আর ক্যান্সারের চিকিৎসাটা হচ্ছে টিম ওয়ার্ক, নট আমি ক্লিনিশিয়ান, উনি জার্মলাইন নিয়ে কাজ করছেন কিংবা আপনি কাউন্সিল নিয়ে কাজ করছেন, উই আর এ টিম। এখন এই টিমের প্রত্যেকটা মেম্বারকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে একটা মানুষকে ঠিক করার জন্য। আমি যদি টিম মেম্বারের আমি যদি আমার কাজটুকু না করি, তাহলে কিন্তু আমরা পুরো টিমটাই অ্যাজ এ ফেইলিয়ার হিসেবে থাকবে, যেটা আমরা পাচ্ছি এখন দেশের আউটকাম হিসাবে। আমরা সবাই সবার জায়গা থেকে কাজ করছি, বাট উই আর নট, মানে আমরা একজনের সাথে কানেক্টেড না কিংবা সিনক্রোনাইজড না। তো এখন আমার কাছে মনে হয় যে আমাদের শিক্ষা সিস্টেম যেটা, যেমন আমাদের ডাক্তারি যে প্রফেশনটা আছে সেখানে জেনেটিক্স পার্টটা ম্যান্ডেটরি আছে, বাট ক্যান্সার জেনেটিক্সটা আলাদাভাবে ফোকাস করতে হবে। সো একজন ডাক্তার যখন MBBS কমপ্লিট করলো, সে যেন জেনেই বের হয় যে জেনেটিক কাউন্সিলিং কিংবা জেনেটিক পার্ট বলে একটা অংশ আছে, যেটাকে আলাদাভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এরপরে যখন এই MBBS ডাক্তার সাহেব যখন উনি পোস্ট গ্রাজুয়েশনে গেলেন, মানে FCPS কিংবা MD করলেন, সেখানে তো একটা বিরাট অংশ তাকে এই জিনিসটাকে পার্ট করতে হবে। এবং ওই জায়গাটাতে কিন্তু টিম মেম্বার হিসেবে জেনেটিক কাউন্সিলরকে আমাকে নিতে হবে। যেমন আমি যখন একজন ক্লিনিশিয়ান হিসেবে প্র্যাকটিস করছি, আমি একজন নার্সকে আমার টিম মেম্বার হিসেবে নিচ্ছি, আমি একজন প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্টকে টিম মেম্বার নিচ্ছি, আমি একজন সার্জনকে আমার টিম মেম্বার নিচ্ছি। সো ওয়াই নট দ্য জেনেটিক কাউন্সিলর? আমার কাছে মনে হয় দিস টিম, যে ক্যান্সার টিম, যারা আমরা ক্যান্সার চিকিৎসা করি, তার একটা পার্ট হিসাবে আমাকে রেকগনাইজ করতে হবে আমাদের মধ্য থেকে। কারণ যে মানুষটা ক্যান্সার জেনেটিক্স কাউন্সিলিংয়ে ধরেন যে একজন ডিগ্রি করে আসলো, একটা বড় পড়ালেখা করে আসলো, আমি যদি সোসাইটি যদি তাকে রিকগনাইজ না করে কিংবা তাকে যদি একটা সুন্দর প্ল্যাটফর্ম না দেয়, তাহলে সে কিন্তু এই ধরেন যে হয়তো 10 জন আসলো, কিন্তু পরে আর জেনারেশন তৈরি হবে না। তো আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে স্পেস দিতে হবে, বিকজ উই বিলিভ ইন এ টিম ওয়ার্ক। ক্যান্সার একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের ভিতরে টিম মেম্বার যদি একজন যদি ইনএফিশিয়েন্ট থাকে, উই উইল অল ফেল, আমরা সবাই ফেল করব, যেটা কিন্তু আমাদের দেশের মতো। কারণ আমি বিগত 2 বছর ধরে USA কাজ করছি, ওরাও কিন্তু ওখানেও কিন্তু এই জেনেটিক কাউন্সিলর হিসেবে যারা আছে সেখানেও দে আর স্ট্রাগলিং। কারণ তারা কিন্তু যখন একটা হসপিটাল চিন্তা করছে যে আমি একজন জেনেটিক কাউন্সিলরকে আমি অ্যাপয়েন্ট করবো কিনা, সে ফার্স্ট চিন্তা করছে আমার বিজনেসটা কি হবে। আমি যদি প্রাইভেট কথা করি, যে আমরা যদি প্রাইভেট জিনিস চিন্তা করি, আমার 30% পেশেন্টকে আই ক্যান ডিটেক্ট আর্লি, আমি আর্লি ডিটেক্ট করতে পারছি। আমরা এখানে খুব বেশি একটা ইন্টারভেনশন করতে পারছি, সেখানে একজন ক্যান্সার জেনেটিক কাউন্সিলরের ইন্টারভেনশন, কারণ আমি যে কাজটা পারছি না ক্লিনিশিয়ান, উনি করে দিতে পারবেন সাকসেসফুলি। সো আমি মনে করি যে ক্যান্সারের এখন পর্যন্ত যতগুলি মিসিং পিস আছে ক্যান্সার কম্প্রিহেনসিভ কেয়ারের, এই একটা মিসিং পিস যেখানে আসলে কিন্তু আমরা আসলে ফোকাস দিচ্ছি না, যেখানে ফোকাস দেওয়া উচিত, খুবই জরুরি। অনেক ধন্যবাদ ডক্টর রফিকুল ইসলাম। We are really kind of the end of the program. So Dr. John, I want to finish with a
question and to make a bit personal Sure. connection here too. Yeah. I mean, you were very generous, accepted me as a fellow to train as genetic counseling and genetic services under you. But it happened that I was kind of the first person that got training in this field from Bangladesh. But I want to be, I want this field to be expanded here in Bangladesh. And from your point of view, how Singapore can be a good partner to expand this field in Bangladesh, and what will be your guidance here? Okay. I mean, personally, we're always willing to support. If there are people who are interested to come and spend time with us, just as you have, just write to us. We're happy to do that. I think on a personal level, I think the team, we have fellows from all over the world that come and train with us. I think that's my part, because I went to the US, 15 years ago to train, came back to Singapore, and then we're trying to, pass it forward, basically. That's the model. So I think that's on the one part. The personal collaborations and the rest is not an issue. But I think more than that, I think within the country, you're a very big population. I think genetic counselors are definitely specialists in their field of understanding genetics. So there should be some sort of certification program that needs to happen. Because otherwise, they don't build a career track for them. So even if you can get a couple of people, they won't stay in the job for long. So you do need to build a career track. So I think this is something that locally, I think somewhere at the higher levels, need to really sit down and break through this what is needed. And we're always happy to help. Singapore's going through this process right now. While we have our I have about 10 genetic counselors that work for me now. But we're still in the process of making sure that their career track is very well developed, so that they stay in the job. So I think this is where we can maybe share some advice and the rest of it. But I think there's some groundwork that needs to happen on the ground here. I think, Yes, definitely we can work there. Right. Dr. Rafik is here. I know the oncology community is also quite switched on, Yeah. and with the support from you and also Singapore, I hope that we'll be able to set the ground here in Bangladesh. Dr. Joanne, thank you so much for your time today. Dr. Rafik, thank you so much. Thank you. ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আমরা কিন্তু কথা বলছিলাম যে ক্যান্সার যে কারণে হয়, আমাদের জিনের ভেতরে যে পরিবর্তন, সেই জেনেটিক্স নিয়ে, এবং ডক্টর জোয়ান যেটা বললেন, সিঙ্গাপুরে যেভাবে এই ক্যান্সার জেনেটিক্স তথ্যগুলো যেভাবে ব্যবহার করা হচ্ছে ক্যান্সারের প্রিভেনশনের জন্য, ক্যান্সারকে যাতে আগেই ধরা যায় সেই বিষয়ের জন্য, এবং এটাকে যেভাবে সিঙ্গাপুরের ক্যান্সার পুরো ব্যবস্থাপনার যে অংশ করা হয়েছে, তিনি বললেন যে বাংলাদেশেও কিন্তু আমাদের সে ধরনের উদ্যোগ নেওয়া দরকার। এবং আমরা আশা করি যে আমাদের এখানে যারা অনকোলজি কমিউনিটি আছে, আমাদের যারা নীতি নির্ধারক আছে, সকলের সহযোগিতায় আমরা সেই পথে আগাবো। আশা করি আপনারা সকলে সচেতন হবেন, ভালো থাকবেন, সে আশা রেখে আজকের মতো শেষ করছি।